সবাইকে স্বাগত। দীপ্ত সন্ধ্যার সংবাদের সাথে রয়েছে দোলা ডলারের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের ভিড়। ঈদে 10 দিনে সড়কে ঝরল 279 প্রাণ, আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনার সুপারিশ। ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন। এ উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে অসংখ্য নেতাকর্মী জড়ো হয়েছেন। তারেক রহমানের আগমন ঘিরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেখার জন্য অনেকে দুপুরের পর থেকে অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। যাচ্ছি তার কাছে। স্বস্তিকা, বিকেল 5টা নাগাদ নির্ধারিত সময় থাকলেও কিছুটা তো দেরি হচ্ছে। কখন নাগাদ বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এসে পৌঁছাবেন সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য রয়েছে কিনা আপনার কাছে? এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? দোলা, ইতিমধ্যে কিন্তু উনি রওনা করেছেন এই কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশ্যে। তবে এখনো কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উনি এসে উপস্থিত হননি। তবে আমি যদি আমার পেছনে যদি একটু দেখানোর চেষ্টা করি যে নয়াপল্টনের উদ্দেশ্যে উনি রওনা করেছেন এবং নয়াপল্টনে আসলে ঠিক নাইট অ্যাঙ্গেল থেকে শুরু করে কাকরাইল মোড় পর্যন্ত যে যতদূর আসলে চোখ যাবে সব জায়গায় কিন্তু যারা উচ্ছ্বাসিত নেতাকর্মীরা সকাল থেকে ভিড় করছিলেন সেই সব নেতাকর্মীদের ভিড় রয়েছে এবং সেই ভিড় কিন্তু রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাতে পতাকা নিয়ে প্রধানমন্ত্রীকে একবার দেখা, তাকে এই যে পল্টনের উদ্দেশ্যে তিনি আসছেন তাকে স্বাগত জানানো, তাকে শুভেচ্ছা জানানো এবং তাদের কাছে প্রধানমন্ত্রী তাদের প্রিয় নেতা, সব কিছু মিলিয়ে কিন্তু নেতাকর্মীদের যে বাঁধভাঙা উচ্ছ্বাস, সেই বাঁধভাঙা উচ্ছ্বাসে কিন্তু পুরো পল্টন এলাকা উচ্ছ্বাসিত রয়েছে এবং যে কোনো মুহূর্তে এই পল্টনের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে এই কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এসে উপস্থিত হবেন এবং এখানে যারা উচ্ছ্বাসিত নেতাকর্মীরা রয়েছেন তাদের আসলে মূল বাঁধ ভাঙার যে উচ্ছ্বাসের যে জায়গাটি বেশি কাজ করছে যে প্রধানমন্ত্রী হওয়ার পর শপথ গ্রহণ করার পর কিন্তু তাদের নেতা তাদের এই কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন এবং যার কারণে কিন্তু আমরা দেখেছি যে ঢাকার জেলা থেকে শুরু করে ঢাকার বাইরে থেকেও কিন্তু অনেক নেতাকর্মীরা এসেছেন এবং বিএনপির যেসব অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছে, কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা রয়েছে, সবাই এখানে এসেছে এবং যদি সরকারি দলের মন্ত্রী পরিষদের কথা বলতে হয় তারাও কিন্তু এখানে এসেছেন। আমরা কিছু সময় আগেই দেখেছি যে দলের যিনি মহাসচিব রয়েছে এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু পল্টনে এসে উপস্থিত হয়েছেন এবং তার পল্টনে এসে উপস্থিত হওয়ার পাশাপাশি তার পরপরই কিন্তু আমরা দেখেছি যে সরকারের যে মন্ত্রীর পর্যায়ে যারা রয়েছে তারা কিন্তু সবাই এখানে আস্তে আস্তে আসা শুরু করেছে এবং নয়াপল্টন কিন্তু পুরো প্রস্তুত এবং নয়াপল্টনের যে সমগ্র নয়াপল্টনের যে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর যে প্রস্তুতি সেটি যেমন অধীর আগ্রহে অপেক্ষা করছে, ঠিক তেমন কিন্তু প্রধানমন্ত্রীর নিরাপত্তার যে বিষয়টি সেই নিরাপত্তার বিষয়টিও কিন্তু জোরদার করা হয়েছে। আমরা দেখেছি যে বিকাল 3টার পর সেনাবাহিনীর একটি পক্ষ থেকে এখানে এসেছেন এবং এসে তারা যে নিরাপত্তার যে বিষয়টি রয়েছে নিরাপত্তার বিষয়টি কিন্তু তারা জোরদার করেছে। ঠিক তেমনি কিন্তু আমরা দেখেছি যে ঠিক সন্ধ্যা নাগাদ সেনাবাহিনীর কিন্তু আরও 2 ট্রন আর যে বাহিনীরা রয়েছে তারা কিন্তু এসেছেন এবং প্রধানমন্ত্রীর যে নিরাপত্তার বাহিনী রয়েছে সেই নিরাপত্তা বাহিনীরাও কিন্তু এখন যে দায়িত্ব পালনের কথা সেই দায়িত্ব পালন করছেন এবং উনি ঠিক এই পল্টনের রাস্তার কাছাকাছি রয়েছেন। কিছু সময়ের মধ্যেই তিনি পল্টনে এসে উপস্থিত হবেন। আমরা পরের সংবাদে জানাতে পারবো যে নেতাকর্মীদের নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার জন্য তিনি কি বার্তা দিলেন। দোলা, এই ছিল আমার কাছে পল্টন থেকে সর্বশেষ। স্বস্তিকা, আপনাকে ধন্যবাদ। পল্টন থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ। পরের প্রসঙ্গে যাচ্ছি। এবারের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য মতে
ঈদের আগে ও পরের 10 দিনে সারা দেশে প্রাণ হারিয়েছেন 279 জন। বিশেষজ্ঞদের মতে ফিটনেসবিহীন যানবাহনের চলাচল বন্ধ করা, চালকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা এবং মহাসড়কে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা চালু করতে পারলে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। ঈদ মানেই আনন্দ, প্রিয়জনের কাছে ফেরার উচ্ছ্বাস, দীর্ঘ প্রতীক্ষার অবসান। কিন্তু সেই আনন্দযাত্রায় এবার পরিণত হয়েছে শোকের মিছিলে। সড়ক, নৌ ও রেলপথে ঘরমুখো মানুষের ঢলের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দুর্ঘটনা। ঈদের ছুটির সময় 21 মার্চ রাতে কুমিল্লায় বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে প্রাণ হারান 12 জন। ভয়াবহ এই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই 25 মার্চ রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে বাস পড়ে 26 জন মারা যান। পবিত্র ঈদ উল ফিতরের আগে ও পরে 10 দিনে সড়ক দুর্ঘটনায় 279 জন নিহত হয়েছে বলে জানিয়েছে সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থা রোড সেফটি ফাউন্ডেশন। 17 থেকে 26 পর্যন্ত সেখানের 279 জনের মৃত্যু হয়েছে। ভয়ঙ্কর দুর্ঘটনা দেখেছি, সদরঘাটেরটা দেখেছি, আমরা ট্রেন বাসে দেখেছি, বাস পড়ে গিয়েছে, এছাড়াও মোটরসাইকেল ক্র্যাশ আছে। বিশেষজ্ঞদের মতে দ্রুত গন্তব্যে পৌঁছানোর তাড়না, চালকের ক্লান্তি, অতিরিক্ত যাত্রী এবং অনেক ক্ষেত্রে অযোগ্য চালক দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়। পুরো সড়ক ব্যবস্থাপনা এতটাই উচ্ছৃঙ্খল এবং বিশৃঙ্খল হয়ে গেছে, এখানে শত শত ঝুঁকি আছে। আপনার সড়ক ঠিক নাই, যানবাহন ঠিক নাই, চালক ঠিক নাই, মালিক ঠিক নাই, এমনকি যারা নিয়ন্ত্রণ করবে আমি বলবো তারাও ঠিক নাই। যারা আসলে রেগুলেটেড হওয়ার কথা তারা এখন রেগুলেটর হয়ে গেছে। আপনি অটোরিকশা বলেন, তাদের একটা মুঘল আছে, বাসের কথা বলেন, তাদের একটা মুঘল আছে, ট্রাক সমিতি বলেন, তাদের একটা মুঘল আছে। আসলে এখানে যারা নিয়ন্ত্রণ করার কথা তারা নিয়ন্ত্রণ করতে পারছে না, বরং এই যে আমি মুঘলদের কথা বলছি তারা আসলে পরিবহন খাতকে নিয়ন্ত্রণ করছে। ফিটনেসবিহীন যানবাহন ও অপরিকল্পিত মহাসড়ক ব্যবস্থাপনাও দুর্ঘটনার জন্য দায়ী বলে মনে করেন তিনি। চালকের দক্ষতা অভিজ্ঞতার ঘাটতি আছে, চালক ওভার স্ট্রেস, আপনার মহাসড়কের দুই পাশে হাট বাজার, আপনি এটা নিয়ন্ত্রণ করছেন না, ঝুঁকি রেখে তো আপনি গতি বাড়াতে গেলে এটা তো বেগতি হবে। পলিসিগত এখানে বিশাল ত্রুটি আছে। বিজ্ঞানসম্মত যে কাজগুলি আছে, অর্থাৎ রুট পারমিট সঠিকভাবে দেওয়া, যানবাহনের ফিটনেস যারা দিচ্ছেন তাদের অদক্ষতার জন্য আজকে এই সিচুয়েশন দাঁড়িয়েছে। আমি বলবো যেভাবে ফিটনেস দেওয়া হয়, যেভাবে চালকের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়, এটা বিশ্বের কোথাও এরকম নজির নাই। গতিরোধক, ট্রাফিক আইন মেনে চলা, দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্টদের কাজ করার পরামর্শ দিয়েছেন এই পরিবহন বিশেষজ্ঞ। ঝুঁকিগুলি আপনি যদি কমিয়ে আনতে পারেন, একমাত্র তখনই দেখা যাবে দুর্ঘটনা কমছে। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। নীলফামারীতে কালবৈশাখী ঝড় আঘাত এনেছে, উড়ে গেছে বেশ কিছু স্থাপনা। শিলাবৃষ্টিতে ফসলের বেশ ক্ষতি হয়েছে। গতকাল মধ্যরাত থেকে থেমে থেমে ঝড় হয়। জেলার ডোমা, ডিমলা, জলঢাকা ও সদর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি জমির ফসল, আলু, গম, ভুট্টা, মরিচ, বাদাম, তামাক ও কলা সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক বসতবাড়ির ছাউনি ফুটো হয়ে গেছে, কোথাও কোথাও জানালার কাচ ভেঙে পড়েছে। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় আজ মাঠে কাজ করার সময় বজ্রপাতে 2 কৃষক নিহত হয়েছেন, আহত হয়েছেন 4 জন। সারা দেশে এখনো চলছে জ্বালানি তেলের সংকট। তেল না থাকায় বন্ধ রয়েছে অনেক ফিলিং স্টেশন। নগাঁয় তেলের অভাবে অনেক ফিলিং স্টেশন বন্ধ রাখা হয়েছে, আর যেসব পাম্প তেল দিচ্ছে সেখানে তৈরি হচ্ছে দীর্ঘ লাইন। ফিলিং স্টেশনের মালিকরা জানান, ডিপো থেকে চাহিদা মাফিক তেল না পাওয়ায় বাধ্য হয়ে বন্ধ রাখা হচ্ছে ফিলিং স্টেশন। একই চিত্র নারায়ণগঞ্জেও। জেলার ফিলিং স্টেশনগুলোতে ডিজেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও সংকট দেখা দিয়েছে পেট্রোল ও অকটেনের। আবার কোনো কোনো ফিলিং স্টেশনে জ্বালানি না থাকায় সেগুলো বন্ধ রাখা হয়েছে। ভোলায় জ্বালানি তেলের সংকট প্রকট আকার ধারণ করেছে, এতে ভোগান্তিতে পড়ছেন মোটর সাইকেল সহ অন্যান্য যানবাহন চালকরা। কুড়িগ্রামে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না গ্রাহকরা। মেহেরপুরের গাংনীতে ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়া কেন্দ্র করে মোটর সাইকেল আরোহী ও পাম্প কর্মচারীদের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়েছে। এদিকে নেত্রকোনার কেন্দুয়ায় জব্দ করা পেট্রোল নিলামে বিক্রি করেছে উপজেলা প্রশাসন। সাতক্ষীরার ছড়ঘড়িয়ায় পেট্রোল পাম্পে তেল না পেয়ে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। চুয়াডাঙ্গায় ফসলের ক্ষেতে পাওয়া 7টি ল্যান্ড মাইন নিষ্ক্রিয় করা হয়েছে। সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের মাখনডাঙ্গা গ্রামে ফসলের ক্ষেতে ল্যান্ডমাইনগুলো পাওয়া যায়। আজ এগুলো সফলভাবে নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল। 28 ফেব্রুয়ারি দিননাথপুর গ্রামের এক কৃষক
চাষের জমিতে কোদাল দিয়ে কাজ করার সময় ল্যান্ডমাইনগুলো দেখতে পান। সকালে সেনাবাহিনীর 15 সদস্যের বোম ডিসপোজাল ইউনিট 7টি ল্যান্ডমাইন নিরাপদ দূরত্বে সরিয়ে নেয় এবং নিষ্ক্রিয় করে। জেলা প্রশাসনের ধারণা ল্যান্ডমাইনগুলো মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী পুঁতে রেখেছিল। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক যাতে পুলিশ সদস্যরা পান, সেজন্য সরকারের সর্বোচ্চ মহল কাজ করছে। আজ রাজশাহীর সারদায়ে পুলিশ একাডেমিতে 43তম বিসিএস পুলিশ ক্যাডারের সহকারী পুলিশ সুপারদের 1 বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি। আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হওয়া ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের 1 মাস পূর্ণ হয়েছে। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে নিহত হয়েছেন 1900 জন। এছাড়া ইরাকে 96 জন এবং উপসাগরীয় দেশগুলোতে আরও 30 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। শনিবার ভোরে ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। দেশটির কেরমানশাহ প্রদেশে যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় অন্তত 20 জন নিহত হয়েছেন। রাজধানী তেহরানে বিভিন্ন সরকারি স্থাপনা এবং একটি বিশ্ববিদ্যালয়েও হামলা চালানো হয়। শুক্রবার ইরানের বেশ কয়েকটি পরমাণু স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। নেপালে জেনজি আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে রাজধানী কাঠমান্ডু থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই সময় তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও আটক করে পুলিশ। গত বছর তরুণদের সরকার বিরোধী বিক্ষোভে শক্তি প্রয়োগের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, তদন্ত কমিশনের সুপারিশের ভিত্তিতে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হয়, কিন্তু এই 2 নেতার বিরুদ্ধে এখনও আনুষ্ঠানিক কোনো অভিযোগ আনা হয়নি। নতুন প্রধানমন্ত্রী হিসেবে তরুণ নেতা বালেন্দ্র শাহ দায়িত্ব নেওয়ার একদিন পরে গ্রেপ্তার হলেন কেপি শর্মা ওলি। 30 মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। সেদিন 129 ক্রীড়াবিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। আজ জাতীয় ক্রীড়া পরিষদে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আগামী 30শে মার্চ সকাল 10টায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন, পাশাপাশি আমাদের ক্রীড়া কার্ড এবং যারা সাফল্য অর্জন করেছে সেই সকল ক্রীড়াবিদদেরকে আমরা পুরস্কৃতর মাধ্যমে খেলাধুলাকে সমান গুরুত্ব দিয়ে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা একটি ক্রীড়া বান্ধব পরিবেশ, ক্রীড়া বান্ধব দেশ হিসেবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পরিকল্পনা আমরা হাতে নিয়েছি, সেই বাস্তবায়ন কার্যক্রম ইনশাআল্লাহ 30শে মার্চ থেকে শুরু করব। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির প্রতি অনন্য সম্মান প্রদর্শন করতে যাচ্ছে তার ক্লাব ইন্টার মায়ামি। ক্লাবের নতুন স্টেডিয়ামের একটি গ্যালারির নামকরণ করা হচ্ছে এই তারকার নামে। এখন থেকে স্টেডিয়ামটির একটি গ্যালারি লিও মেসি স্ট্যান্ড হিসেবে পরিচিতি পাবে। সাধারণত অবসরের পর বা অতীতে অবদানের কথা মাথায় রেখে কোনো খেলোয়াড়ের নামে গ্যালারি বা স্ট্যান্ডের নামকরণ করা হয়। তবে 38 বছর বয়সী ইন্টার মায়ামি অধিনায়ক মেসির ক্ষেত্রে সেই প্রথা ভেঙেছে ক্লাবটি। এর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে এক বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছেন মেসি। নিজের নামাঙ্কিত গ্যালারির সামনেই নিয়মিত ম্যাচ খেলবেন এই কিংবদন্তি। আগামী 4 এপ্রিল মেজর লিগ সকারে অস্টিন এফসির বিপক্ষে ম্যাচের মাধ্যমে নতুন এই স্টেডিয়ামের উদ্বোধন করবে ইন্টার মায়ামি। এর সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নেতা কর্মীদের ভিড়। ঈদে 10 দিনে সড়কে ঝরল 279 প্রাণ, আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনার সুপারিশ। ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।